ব্রেকিং নিউজ, মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে ফেরত এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের সফর শেষে, আর দেশে পা দিয়ে একটা সুসংবাদ পেয়েছেন। ইটস এ গ্রেট চমক, গ্রেট। এটা এই মুহূর্তে খুবই পজিটিভ একটা অবস্থান ডক্টর ইউনূসের জন্য না, আমি মনে করি বাংলাদেশের জন্য। এবার একটা চূড়ান্ত দফারফা হয়তোবা হয়ে যাবে। প্রফেসর ইউনূস জাপান সফর করে আসছেন, এটা একটা ফাইনাল বৈঠক। এই বৈঠকে দফারফা হবে, সব তালিকা সরকারের কাছে আছে। এটা একটা চূড়ান্ত দফারফা 2 জুন হতে যাচ্ছে। ফের একবার খেলা শুরু করেছে। আজকে সকালে যে খবর এলো তাতে নিঃসন্দেহে কি খবর এসছে দেখুন, এটা একটা সাধারণ খবর নয়। নতুন আশার কথা বলা হচ্ছে, নতুন স্বপ্নের কথা বলা হচ্ছে। এবারই প্রথম দেখা গেল। সব মিলিয়ে প্রধান উপদেষ্টা কি করতে যাচ্ছেন, কি হতে যাচ্ছে আগামীকালকে। একটি বিষয় আমাদের আলোচনার বাইরে চলে গেছে, কিন্তু আমি মনে করি সেই বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো দিক থেকেই এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। একটা হচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে ঘোষণা দিল যতগুলো ইসলামিক মাইন্ডের দল আছে সব তো একটা ভোটের বাক্স, তারা বলল আমরা নির্বাচন করব না। এমনি তো জামাতের নিবন্ধন নাই, এনসিপির নিবন্ধন নাই, রেজিস্ট্রেশন নাই, ওরা বললো আমরা নির্বাচন করব না। তাহলে কি বিএনপি একা একা নির্বাচন করবে? তাহলে কি করবেন বলেন? পয়সা গেল না? কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তবে দানবীয় শাসনের বা শাসকের ঝুঁকি রয়েছে। দর্শক, কথাটি বলেছেন জনাব বদিউল আলম মজুমদার। এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, তিনি যে এই কথাটি বলেছেন যে যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তবে আরেকটি স্বৈরশাসক হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনটি শেখ হাসিনার শাসন আমল ছিল, ঠিক তেমনি আরো একটি শাসন আমল আসতে পারে বলে তিনি একটি সম্ভাবনার কথা জানিয়েছে। দর্শক, এই মন্তব্যটির সাথে আসলে আপনারা কতটা একমত? আপনারাও কি এমনটা মনে করছেন কিনা যে যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তবে একটি দানবীয় শাসক আসতে পারে? সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এমনকি দর্শক, ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর শেষ করে বাংলাদেশে পা দিয়েছেন। এমনকি বাংলাদেশে আসা মাত্রই দেশের জনগণের জন্য কিন্তু তিনি সুসংবাদ দিয়েছেন, এমনকি তিনিও সুসংবাদ পেয়েছেন দেশে আসা মাত্রই। তো দর্শক, তিনি ঠিক কি সুসংবাদ পেয়েছেন এবং কি সুসংবাদ দিয়েছেন সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। দর্শক, এরই সাথে সাথে আগামীকাল ঠিক কি ঘটতে চলেছে? আগামীকালে কি ক্ষমতার পট পরিবর্তন হতে পারে? দর্শক, একটি বৈঠককে কেন্দ্র করে নানান গুঞ্জন কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো দর্শক, আগামীকাল ঠিক কি ঘটতে পারে সেটিও বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক, চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বিশাল প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে অলরেডি পৌঁছে গেছেন। ইটস এ গ্রেট চমক, গ্রেট। এবং কি সফরে তার সঙ্গে রয়েছেন 100 জনের উপরে ব্যবসায়ী এবং বিনিয়োগকারী, আর মোট প্রতিনিধি দলের সদস্য হচ্ছে 200 জন। আর গতকালকেই দুপুরে তারা ঢাকায় পৌঁছেছেন। সরকারের কর্মকর্তারা বলছে শনিবার বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে বৈঠক করেছিলেন চীনা বাণিজ্য মন্ত্রী। তিনি 5টি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ম্যাচ মেকিং বৈঠকে অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরও উপস্থিত থাকার কথা রয়েছে। আগামী পরশুদিন থেকেই, মানে আগামীকালকে থেকেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ চীন অর্থনৈতিক এবং বাণিজ্য কমিশনের একটা বৈঠক। আর নেতৃত্ব দেবেন বাংলাদেশের পক্ষে ডক্টর সালেউদ্দিন আহমদ এবং চীনের পক্ষে থাকবেন ওয়াং ওয়েনতাও। একই দিনে গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গেও চীনা উদ্যোক্তাদের পৃথক ম্যাচ মেকিং সভা হবে। এছাড়া চীনা প্রতিনিধি দলের একটি অংশ গাজীপুরের আপনার একটি তৈরি পোশাক কারখানাও পরিদর্শনে যাবেন। চীনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে চীন যৌথ বাণিজ্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ এবং বাংলাদেশে বিনিয়োগের ঘোষণা দেওয়া। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে যে আমদানি রপ্তানি বাধা দূরীকরণ, ব্যবসা বাণিজ্য সহজীকরণ, যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং ইতিমধ্যে একটা খসড়া প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে চীন পাঠিয়েছে, আর সরকার সেটার উপর ওয়ার্ক করছে। এটা এই মুহূর্তে খুবই পজিটিভ একটা অবস্থান ডক্টর ইউনূসের জন্য না, আমি মনে করি বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হওয়া জরুরি। বিদেশি বিনিয়োগের যে খরা গত 10 মাসে আমরা দেখছি, সেখান থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশকে। আর এই জন্য চীন তারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। তারা তাদের যে উদ্দেশ্যে করুক, বাংলাদেশের দরকার হচ্ছে এখানে বিনিয়োগ আনা। আশা করি এই সফরে ডক্টর ইউনূসের জন্য পজিটিভ হবে, বাংলাদেশের জন্য পজিটিভ হবে। আর এই মুহূর্তে চীনের এই প্রতিনিধি দলের আগমন, ওনার যে চাপগুলা ছিল মনস্তাত্ত্বিক চাপে অর্থনীতি একটা বড় ভূমিকা কাজ করছিল,
তো সেখানে অনেকটাই আপনার কি বলা যায় সাহস যোগাবে। এগুলার বিচার যদি না হইয়া আবার নির্বাচন করে একটা নির্বাচন হয়ে যায় তাহলে কি হবে? তাহলে কি দাঁড়াইলো ভাই? সবাই তো বুঝা ভালাইলো, ও আচ্ছা বিদেশে শত শত বাড়ি গাড়ি কইরাও কিচ্ছু হয় না, এই যে পালায় চলে যাবো মানে কি? ওদের তো সেকেন্ড হোম ওইগুলা, যারা বিদেশে সেটেল করে রাখছে সবকিছু আগের সরকারের, আবার সরকার আসবে তারাও বিদেশে সবকিছু কিনা কাটা কইরা সেটেল করে রাখবে, 2 রকম পাসপোর্ট রাখবে, প্রবলেম দেখবে চলে যাবে। এই যে চলে গেছে না 626 জনের মতো তো ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই উইরা চলে গেছে, কোথায় গেছে কেউ জানে না। বিচার শুরু হইতেছে আগামী কাল থেকে। এই বিচার মানে কি জানেন? এটা একটা ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিল এই যে শেখ হাসিনা এবং তার গ্যাংকে, পুরা মাফিয়া দলকে আইনের ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিল, আর ইউ টার্ন নিতে পারবে না। ওদিক দিয়ে কিন্তু জাতিসংঘ আছে, এদিক দিয়ে বাংলাদেশে এই বিচার যে চলবে ওপেন বাই, সবাই দেখতে পাবেন। এবং শোনা যাচ্ছে বিটিভি থেকে লাইভ প্রচার হবে, আমরা এই বিচারটা দেখতে পাবো, একদম ওপেন বিচারটা দেখতে চাই। এই বিচারটা একটা রায় আস্তে আস্তে বুঝছেন ডিসেম্বর বা জানুয়ারি হয়ে যাবে, এই ডিসেম্বর নাইলে জানুয়ারি, বুঝছেন? এই বিচারটা যেন ঠিকঠাক মতো শুরু না করা যায়, এটাই হলো মেইন পয়েন্ট। আপনারা যদি বিচারই চাইবেন তাহলে তো আপনারা বলবেন যে হ্যাঁ বিচারটা আরম্ভ করেন, তারপর আপনি নির্বাচন দেন, বিচারের রায় হয়তো দেরি হোক, বিচারটাকে রাস্তায় আইনা দেন, একটা লাইনে ঢুকায় দেন, বিচারটা শুরু হোক, দৃশ্যমান হোক। আর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রটা তো দিতেই হবে, হ্যাঁ অবশ্যই দিতে হবে। আর নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে তো একটা আলোচনায় থাইকাই যায়, এই আলোচনাটা তো করতে হবে। দেখেন বর্তমান সরকার চাচ্ছে আপনি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, 3 বারের দরকার নাই, তাহলে একটা পারিবারিক তন্ত্র চলে আসে, বারবার আপনি প্রধানমন্ত্রী হবেন, নতুনরা তো আর সুযোগ পাবে না। কিন্তু বড় দল এটা মানতে রাজি না, যে না এটা আমরা মানি না। কোনো কিছুতেই ওনাদেরকে খুশি করা যাচ্ছে না। ওনাদের সঙ্গে যতবার মিটিং হয়েছে ততবার বাইরে এসে বলছে যে না আমরা খুশি না, ওনাদেরকে হতাশ দেখছি। এখন 2 তারিখের মিটিং এর পরে যদি ওনাদের মুখে হাসি দেখি তাইলে বুঝা গেলাম দেশ শান্তির দিকে চলে গেছে। আবার যদি আইসা বলে এই মিডিয়ার সামনে যে না আমরা খুশি না, তার মানে কি? ডেডলাইন তো তারেক রহমান সাহেব দিয়েই দিছে, ডিসেম্বরে নির্বাচন হইতে হবে, এর বাইরে যাইতে পারবে না। এবং ওনারা যেভাবে বলতেছে এখন, সরকার যদি ঘোষণা না দেয় আমরা নিজেরাই নির্বাচনের ঘোষণা দিয়ে দেবো, আমরা নিজেরাই রোড ম্যাপ দিয়ে দেবো। হ্যাঁ ভাই, আপনারা নিজেরাই ঘোষণা দিয়ে দেন, নিজেরাই রোড ম্যাপ দিয়ে দেন, এবং নির্বাচনের দিন ঠিক 5টার সময় রায় দিয়ে দিবেন আমরা পাশ করছি। সবই তো আপনাদের হাতে। কে ঠেকাবে আপনাদেরকে? হ্যাঁ কে ঠেকাবে? ঠেকাইবার মতো একজনই ছিল, একজনই। ওই যে উনাদেরকেও ঠেকাইছে, আওয়ামী লীগকেও ঠেকাইছে। এখন আপনারা ওনার বিপরীতে দাঁড়ায় গেলেন, আপনাদের সঙ্গে ঠেকাঠেকির কাজ করতে গেলে না ওনার ইমেজ নষ্ট হবে। উনি যে একবার বলছে না যে আমি এই পথ ছাইরা চইলা যাবো, আমার মনে হয় উনি আবার চলে যাইতে পারে। এই 2 তারিখে যদি আপনাদেরকে খুশি করতে না পারে তাহলে চলেই যাবে উনি, এই ভেজালে থাকবে না। কিন্তু চলে যাইবার আগে কিছু কাজ কইরা দিয়া যাবে ভাই, এমনি চলে যাবে না উনি, এমনি চলে যাবে না। এমন কারো হাতে ক্ষমতা দিয়া যাবে ভাই, আপনারা ওই যে ডিসেম্বরে নির্বাচন চাইছেন না, আগামী 2 বছরও নির্বাচন পাবেন না। এমন হওয়া কিন্তু অসম্ভব কিছু না। এই বিচারটা বহুত কঠিন বিচার ভাই, একজন মানুষের জীবন মৃত্যুর বিচার। সে অপরাধ করছে কিনা নাকি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হইতেছে, এটা বিচারে আনতে হবে না? বিচারক এটা তদন্ত করবে না? সময় দিতে হবে না? এই সময়টুক লেগে গেছে। এবং এটা একটা ইতিহাস। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে, এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে যেসব বিচার হয় এগুলা বুঝছেন শুরু হইতেই 2 বছর লাগে, এখানে 8-9 মাসের মধ্যে চালু হয়ে গেল। এবং ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান অনেক কিছু দেখতে পাবেন, ফাঁসিও হয়ে যেতে পারে। হ্যাঁ ফাঁসির রায়, হয়তো আসামি খুঁজে পাচ্ছেন না সেটা অন্য জিনিস, কিন্তু ফাঁসির রায়ও হইতে পারে। আর এইটা ঠেকাইবার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে বুঝছেন টাকা ঢালতেছে, ষড়যন্ত্র হইতাছে। ওই যে সুব্রত বাইনদেরকে পাঠাইতেছে, মোল্লা মাসুদদেরকে পাঠাইতেছে, কিলিং মিশন পাঠাইতেছে, আধা পাগল হয়ে গেছে।
এবং দেশের মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি কইরা ক্ষমতা নিতে চাইতেছে, কেউ একজন ক্ষমতা নিতে চাইতেছে। কিন্তু আমরা জনগণ ঘাবড়াবো না, আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। আমরা মনে করি উনি অত কাঁচা খেলোয়াড় না। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অত কাঁচা খেলোয়াড় না যে আপনাদের সঙ্গে খেলতে পারবেন না, যারা উনার সঙ্গে খেলতে চাইতেছেন। ভাই ব্রাদার, 5ই আগস্টে যে আলোটা জ্বলছে, যে সূর্যটা উঠছে, এই আলো নিভানো যাবে না, কাউকে নিভাইতে দেব না আমরা। এইটাই থাকুক আমাদের প্রতিজ্ঞা। ব্রেকিং নিউজ, মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে ফেরত এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের সফর শেষে, আর দেশে পা দিয়ে একটা সুসংবাদ পেয়েছেন। আপনারা জানেন যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওরফে বিএনপি। বিএনপির ঘোষিত কর্মসূচিগুলো যখন একের পর এক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে চাপ প্রয়োগ করছে, তখন সেই চাপে আরো চাপ তৈরি হয়ে গেছিল যখন জামাত ইসলামের আমির তিনি বলছিলেন জুনের মধ্যেই নির্বাচন হতে হবে, পারলে এর আগে, তবে ডিসেম্বরে সরাসরি তারা বলেনি। একটা অস্থিতিশীল পরিবেশ তখন আরো বড় আকার ধারণ করলো। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের নিক্কি প্রোগ্রামে গিয়ে তিনি যে বক্তব্য দিয়ে আসলেন, সেই বক্তব্যে একটা ওয়ার্ড লাইন আপ নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। আর সেই ওয়ার্ড লাইন আপ নিয়েও কেউ কেউ বলছেন যে এটার মধ্যে একটা মেসেজ আছে। তিনি বলছিলেন যে প্রথমে হবে সংস্কার, তারপরে হবে বিচার, তারপরে হবে নির্বাচন। 3টা সিরিয়াল মেনটেন করেছেন। সংস্কার এখনো শেষ হয় নাই, চলমান, তারপর বিচার আওয়ামী লীগের, তারপর হচ্ছে নির্বাচন। আগামী বছর জুনের পর একদিনও সরকার থাকবে না এতটুকু আশ্বস্ত করলেও আগামী এই অল্প সময়ের মধ্যে বাকি 2টা কাজ যেটা, এই 2টা কতটুকু কমপ্লিট করতে পারবেন। তবে আমার ধারণা পরিস্থিতি বদলাতে যাচ্ছে। তবে কেউ কেউ বলছেন জামাতের এমন বক্তব্যের ভ্যালুই বা কতটুকু, তারা তো তাদের এখনো যে নির্বাচনের যে নিবন্ধন, দলীয় নিবন্ধন, সেটাই ফিরে পায়নি। এনসিপির তো নাই, বিএনপি এখন নিবন্ধন আছে, তারা তো ভাই ইলেকশন করবে, কারণ তারা সব দিক থেকে রেডি। দর্শক, বিচারের আগে নির্বাচন হবে না। জামাতের এক বড় নেতা যিনি আছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্যে অনেকটাই তোলপাড় এই মুহূর্তের রাজনীতির মাঠ। তিনি বলছেন যারা নির্বাচন চায়, সংস্কার চায় না, দ্রুত নির্বাচন চায়, তারা বিগত নির্বাচনগুলোর দিকে লক্ষ্য করুক। বিগত নির্বাচন প্রমাণ করেছে বিচার এবং সংস্কার কতটা জরুরি। তারপর হচ্ছে যে বিচার এবং সংস্কার ছাড়া দামি নির্বাচনের কোনো প্রয়োজন নেই। তাই সংস্কার এবং বিচার, আগে সংস্কার, এরপর বিচার, এরপরে হচ্ছে নির্বাচন। বিচারের আগে কোনো নির্বাচন হবে না। তিনি আরো বলেন বিচারের নামে যারা অবিচার করেছে, নিরপরাধ মানুষগুলোকে হত্যা করেছে, তাদের বিচার হওয়া দরকার। বিচারের আগে নির্বাচন হবে না, সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন হবে না। তো আমরা ডক্টর ইউনূসের কথা শুনে জামাত কথা বলে নাকি জামাতের কথায় ডক্টর ইউনূস কথা বলে, এটাও একটা প্রশ্ন অনেকেই বলছেন। কারণ এই ওয়ার্ড লাইন আপগুলো সেম, এনসিপি ঠিক সেম লাইন আপে এই কথাগুলো বলেছে। এখন ডক্টর ইউনূসের জন্য কিভাবে পজিটিভ হচ্ছে? পজিটিভ ওই জায়গা থেকে হচ্ছে যে এই মুহূর্তে মাঠের রাজনীতিতে এনসিপি এবং জামাত এজ এ টিম হিসাবে কাজ করছে। সো এই টিমটার পাশাপাশি ইসলামিক দলগুলো একটা বড় টিম হিসাবে কাজ করছে। তো এই যে সমর্থনটা, এইটা বিএনপিকে থামাই দিতে মোটামুটি লেভেলে একটা ভূমিকা রাখবে। কিন্তু যদি শুধু এনসিপি হইতো, এটা ফুয়ের সাথে উড়ে যাবে বিএনপির, এটা কিন্তু বাস্তব। কিন্তু রাইট নাও বিএনপির যে নির্বাচনমুখী অ্যাক্টিভিটি, জনাব তারেক রহমান বলছিলেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন করা যায়। সেইখানে নির্বাচন ইস্যুতে এই মুহূর্তে যে উত্তেজনা একটা ছড়িয়ে পড়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে গিয়ে বিএনপি একমাত্র দল নির্বাচন চাই বলার পরে দেখা গেল যে অনেকগুলো দল সেই মার্চ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন, তারা সামনে আসলেন। বিএনপি বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি বিএনপিকে ছোট করেছেন, খাটো করেছেন। এই পরিস্থিতিতে দেশে আসবেন, একটা তো টেনশন আছেই, যাই সেই পরিস্থিতি আবার কোন দিকে যায়, ওদিকে ইস্টাকের ভেজাল, এদিকে সচিবালয়ের ভেজাল, এগুলো পেন্ডিং। তো এর মাঝখানে জামাতের আমিরের এই ভূমিকা, এটা অবশ্যই ওনার জন্য পজিটিভ। তবে এটা কি ওনাদের দলীয় বক্তব্য নাকি অধ্যাপক মুজিব সাহেবের ব্যক্তিগত বক্তব্য, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। বিএনপির সালাউদ্দিন জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথাবার্তা বলেছে, গত 7-8 দিন ধরে কথাবার্তা বলেছে, এবং এই কথাবার্তা বলেছে ওয়াকারুজ্জামান যদি মার্শাল ল দেয় অথবা জরুরি অবস্থা দেয়, চুপ্পুর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিমুভ করে ডক্টর আসিফ নজরুলকে সরকার প্রধান করে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করার জন্য, এবং তারা এই ব্যবস্থার জন্য সার্বিকভাবে তারা পুশ করেছে। কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে গেছে। সেই জায়গাটা হলো পৃথিবীর সব দাতা গোষ্ঠী ইনক্লুডিং পশ্চিমা বিশ্ব, তারা সবাই তাদেরকে জানিয়ে দিয়েছে ডক্টর ইউনূস ছাড়া অন্য কোন নেতা ওখানে তারা দেখতে চায় না। এখন এটা অত্যন্ত সত্যি কথা। তবে আমি আপনাকে এই কথাটাই বলি যে এই সালাউদ্দিন এই কারণে আমি মনে করি যে দেশদ্রোহী মামলায় তাকে অ্যারেস্ট করা উচিত। তার এই দায়িত্ব না
যে এই ইয়ের সাথে ওয়াকারের সাথে বসে কনস্পিরেসি করে বাংলাদেশে আপনার মার্শাল জারি করবে। এই কারণে এটার উপরে বেস করে সালাউদ্দিনকে দেশদ্রোহিতার দায়িত্ব করে অ্যারেস্ট করে তার পানিশমেন্ট হওয়া উচিত। এবং এটার সাথে যদি সালাউদ্দিনের সাথে আরো বিএনপি কোনো নেতা জড়িত থাকে বা অন্য কোনো পার্টিকেও জড়িত থাকে, তাদের প্রত্যেককে আপনার দেশদ্রোহিতা মামলা দিয়ে তাদেরকে পানিশ করা উচিত। কারণ দেশদ্রোহের মামলায় সর্বোচ্চ হওয়া উচিত, যেটা আমি মনে করি, যে আমাকে যদি জিজ্ঞেস করেন কি হওয়া উচিত, আমি মনে করি এটা হলো সবচেয়ে গর্হিত কাজ, যে দেশের এগেনস্টে কাজ করে তার ফাঁসির হলো ন্যূনতম শাস্তি হওয়া উচিত ফাঁসি। আমি আপনার সাথে একমত, এবং আমি আপনার এই কথাটার সাথে শুধু অ্যাড করব, তার একমাত্র বিচার হওয়া উচিত মিলিটারি ট্রাইব্যুনালে, এবং দোষী সাব্যস্ত হলে তাকে ফায়ারিং স্কোয়াডে পাঠিয়ে দেওয়া হোক, নাম্বার 1। নাম্বার 2, আর্মির ইউনিফর্ম পরে দেশের সরকার প্রধানের প্রিভিলেজকে, তার এক্সিকিউটিভ পাওয়ারকে চ্যালেঞ্জ করা দেশদ্রোহিতা। জেনারেল ওয়াকার দেশদ্রোহিতা করেছে, আর্মির শৃঙ্খলা ভঙ্গ করেছে, দেশের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এ ব্যাপারে মন্তব্য করে সে দেশের সর্বোচ্চ অপরাধে অভিযুক্ত হওয়ার মতো একটা কাজ করেছে। তাইলে ওয়াকারের বিরুদ্ধে যদি আনুষ্ঠানিক চার্জ গঠন করা হয়, এই চার্জের ভিতরে আসবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড, এর চার্জের ভিতরে আসবে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, 3 নম্বরে আসবে আয়নাঘরের দায়িত্ব, 4 নম্বরে আসবে সে সেনাপ্রধান থাকাকালীন সেনাবাহিনীকে অর্ডার দিয়েছে জনগণের উপরে গুলি করার, এবং সর্বশেষ এবং সবচেয়ে বড় চার্জ দেশের প্রধান নির্বাহীর গভর্নিং বডিকে, তার সিদ্ধান্তকে সে চ্যালেঞ্জ করে রাজনৈতিক বক্তব্য দিয়েছে। আপনি কি আমার সাথে একমত না দ্বিমত পোষণ করেন? আমি আপনার সাথে একমত, তার সাথে আমি অ্যাড করতে চাই। জি প্লিজ। আমি বিশ্বাস করি যে হাসিনাকে, রেহানাকে, তারেক সিদ্দিককে দেশ থেকে পার করা দেওয়ার জন্য যা করছেন দেশের বিরুদ্ধে, এবং দেশ থেকে যে সম্পত্তি, দেশের যে ইম্পর্টেন্ট কাগজপত্র যেগুলো হাসিনা সুটকেস ভর্তি করে নিয়ে গেছে, এগুলো সমস্ত দায়িত্ব ওয়াকারের। আমি একমত। ওয়াকারকে এটার জন্য পানিশমেন্ট দিতে হবে। এটা সে দেশের স্বার্থের এগেইনস্টে করেছে। এবং আমি আবারও বলবো, আমি গতকালও বলেছি, আমি বিশ্বাস করি না ওয়াকার বাংলাদেশের হিরো। 5 তারিখে যে ঘটনা উনি বলতেন, মানুষকে যে করাইছেন, এগুলো হলুদ মিডিয়া তাকে হিরো বানাবার চেষ্টা করছে। এটাও একটা রয়্যাল প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। He is a traitor. He was traitor yesterday. He is traitor today. He will be traitor tomorrow. আপনার একজন দর্শক বলেছে আমির খসরু মাহমুদ চৌধুরী ওয়াকারের বক্তব্যকে সমর্থন দিয়ে বিবৃতি দিয়েছে, আপনি কি কিছু বলবেন এটার উপরে? আমির খসরু অলরেডি প্রুভ করছে হোয়াট হি ইজ। এগুলো একই জিনিস বারবার বলে লাভটা কি বলেন? এগুলো সবগুলোই এখন গার্বেজে যাবে, এদের রাজনৈতিক কেরিয়ার শেষ। এই জনগণকে আমি শুধু রিকোয়েস্ট করবো যে জনগণ যাতে এদেরকে গার্বেজে ফেলে দেয়, জনগণ যাতে এদের পিছিয়ে না যায়। আমির খসরু একজন করাপ্টেড পার্সন। আমি জানি, আমার মনে হয় পিনাকি ভট্টাচার্য একটা ইয়ে করছিল, সেখানে দেখা যাচ্ছে যে কি করে আমির খসরু, আমি জানতাম না তার সম্বন্ধে এতটা, আমি তার কাছে জানতে পারলাম যে কি করে সে করাপশনগুলো করছে। যে কোনো ব্যক্তি করাপশন করবে, যে কোনো ব্যক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে, যে কোনো ব্যক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করবে, সেই লোকের বিরুদ্ধে আমি, আপনি এবং আপামর জনতা, সে যেই দলেরই হোক, যত বড় নেতাই হোক, আই ডোন্ট গিভ এ ড্যাম টু এনিবডি যে বাংলাদেশের এগেইনস্টে কাজ করবে। সোজা হিসাব আমার, এখানে কোনো কম্প্রোমাইজ নাই আমার কাছে। আমি আবারও বলবো, আমি জিয়া রহমানের সৈনিক, জিয়া রহমান আদর্শে বিশ্বাসী, এবং সেটাকে আমি লালন করি। সেই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই। আজকে যেই যত বিএনপি করুক যাই করুক, আমার ব্যাপারে আমি খুব পরিষ্কার আমার চিন্তা ভাবনা। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।